সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযুদ্ধে শহীদ বীর সেনা সদস্যদের স্মরণ, শিখা ও নির্বাণে জাতির শ্রদ্ধা। র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অবৈধ অস্ত্র ও মাদক রাখার দায়ে গোল্ডেন মনির গ্রেফতার। এবং আজ পৌরসভায় নির্বাচনী হাওয়া, দলীয় মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি ২১ দেশের সংবাদে। সাথে আছে আমি তানজির আহমেদ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: বর্জ্যে দূষিত হচ্ছে রাজশাহীর পদ্মা, ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য, বাঁধ দখল করে স্থাপনা। নানা কর্মসূচি আর যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ৫০তম সশস্ত্র বাহিনী দিবস। দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও স্থাপনা এবং বিমান বাহিনীর ঘাঁটির মসজিদগুলোতে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণ সন্ধ্যা ৭:৩০টায় বাংলাদেশ টেলিভিশন সহ বেসরকারি টেলিভিশন ও রেডিওতে একযোগে প্রচার করা হবে। আজহারুল ইসলামের রিপোর্ট। ২১ নভেম্বর স্বাধীনতা যুদ্ধের একটি মহান দিন। বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমণের সূচনা করে এদিনে। ৮০ দশকের মাঝামাঝি থেকে সম্মিলিতভাবে ২১ নভেম্বরকে সশস্ত্র বাহিনী দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত হয়। শনিবার সকালে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল এস.এম. শামীম উজ্জামান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণ করেন ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা জানান তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী। এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ শাহিন ইকবাল এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাদ নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। বিউগলে বাজানো হয় করুণ সুর। আজহারুল ইসলাম, ২১ টেলিভিশন। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে ৩ বাহিনীর সম্মিলিত আক্রমণের সূচনা হয়। এতে ক্রমে দুর্বল হয়ে পড়ে হানাদাররা, বিজয়ের পথে অগ্রসর হয় বাংলাদেশ। আর মুক্ত স্বাধীন দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে সশস্ত্র বাহিনী। দীপু শিকদারের রিপোর্ট। এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ১৯৭১ সালের ৭ই মার্চ রেসকোর্স ময়দানে লাখো জনতার সামনে স্বাধীনতার ডাক দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এরপর ২৬ মার্চ যুদ্ধ শুরুর পর মুক্তিকামী বাঙালিরা হানাদারদের আক্রমণের কড়া জবাব দিতে থাকে। ৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ আর বিমান বাহিনীর সমন্বিতভাবে আক্রমণ শুরু করে পশ্চিম পাকিস্তানি সেনাবাহিনীর উপর। যথাযোগ্য মর্যাদায় প্রতি বছর এই দিনটি পালিত হয় সশস্ত্র বাহিনী দিবস হিসেবে। জাতির পিতার প্রণীত প্রতিরক্ষা নীতিমালার আলোকে ফোর্সেস গোল 2030 প্রণয়ন করা হয়েছে। এর আওতায় ৩ বাহিনীর পুনর্গঠন ও আধুনিকায়নের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়ন হচ্ছে। স্বাধীন বাংলাদেশে যে কোনো দুর্যোগে দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়ায় সশস্ত্র বাহিনীর সদস্যরা। দেশের বাইরেও বিশ্ব শান্তি রক্ষায় সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন তারা। সশস্ত্র বাহিনীর সদস্যগণ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রশংসনীয় ভূমিকা পালন করছেন। কেবল দেশে নয়, বিদেশেও সেনাবাহিনীর মর্যাদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় সশস্ত্র বাহিনী শুরু থেকেই সাধারণ মানুষের পাশে থেকে প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। আগামী দিনেও জনগণের পাশে থেকে নিষ্ঠা আর সুনামের সঙ্গে ৩ বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন, এমন আশাবাদ এই কর্মকর্তার। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।
অবৈধ অস্ত্র ও মাদক রাখার দায়ে রাজধানীর মেরুল বাড্ডায় বাসা থেকে ব্যবসায়ী মনির হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। গেল রাত 10টা থেকে মেরুল বাড্ডায় 11 নম্বর রোডের 41 নম্বর বাসায় অভিযান শুরু করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানিয়েছেন, মনির হোসেন স্থানীয়ভাবে গোল্ডেন মনির নামে পরিচিত। স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত মনির গাড়ির ব্যবসা করেন। অভিযানে অবৈধ টাকা এবং স্বর্ণালঙ্কারও পাওয়া যায়। বাড্ডা ডিআইটি প্রজেক্টে 70টি প্লট রয়েছে মনিরের। সাভার, ধামরাই ও টাঙ্গাইলের 8 পৌরসভায় বইছে নির্বাচনী হাওয়া। দলীয় মনোনয়ন পেতে কেন্দ্রে দৌড়ঝাঁপ ছাড়াও এলাকায় ব্যানার পোস্টার লাগিয়ে নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চলছে সম্ভাব্য প্রার্থীদের। ক্ষমতাসীন আওয়ামী লীগ ছাড়াও বিএনপির সম্ভাব্য প্রার্থীরা আছেন মাঠে। আলোচনা চলছে সাধারণ মানুষের মাঝেও। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। ঢাকার কাছে সাভার ও ধামরাই পৌরসভা। সাভার পৌরসভায় 9 ওয়ার্ডে প্রায় 2 লাখ ভোটার। মেয়াদ শেষ হয়ে আসায় নড়েচড়ে বসেছেন সম্ভাব্য প্রার্থীরা। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী হতে হাফ ডজন নেতা দৌড়ঝাঁপ শুরু করেছেন। আছে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদেরও নানা তৎপরতা। একটি মডেল পৌরসভা হিসাবে জনগণকে উপহার দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে চেষ্টা করি। আমার মেন উদ্দেশ্যই একটা, সাভারের মানুষের মৌলিক অধিকারগুলো প্রতিষ্ঠা করা। দলের বাইরে সিদ্ধান্ত নেওয়ার কোনো স্কোপ নেই, কোনো অধিকারও নেই আমার। এই বিধ্বস্ত অবস্থা থেকে উত্তরণের জন্য আমি প্রাণপণ চেষ্টা করেছি। আমি শতভাগ আশাবাদী যে দল আমাকে মনোনয়ন দিবেন। নির্বাচনের হাওয়া বইছে ধামরাই পৌর এলাকায়ও। দলীয় মনোনয়ন পেতে পোস্টার, ব্যানার, মতবিনিময়, পথসভা সহ নানা কর্মসূচিতে কেন্দ্র ও তৃণমূলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন সম্ভাব্য প্রার্থীরা। চাষটল, হাটবাজার ও জনবহুল স্থানে সাধারণ মানুষের মুখেও ভোটের আলোচনা। নতুন ভোটার হয়ে আমি নতুন ভোট দেব। এবার আমরা চাইলো সুষ্ঠু সুন্দর একটা পরিবেশে নির্বাচন হবে। উপজেলা পর্যায়ে যদি কোনো পৌরসভা থাকে তার মধ্যে ধামরাই পৌরসভা হবে মডেল একটা পৌরসভা। যদি আমাকে জনগণ যদি আমাকে ভোট দেয়, ভোট দিলে আমি বিপুল ভোটে পাস করবো ইনশাল্লাহ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হোক, তাও আমি চাই। আমরা চাচ্ছি যে নিরপেক্ষ, ইনক্রেডিবল একটা নির্বাচন হোক। মাদক, সন্ত্রাস এগুলাকে যেভাবেই হোক বিতাড়িত করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। টাঙ্গাইলের 11 পৌরসভার মধ্যে 8টির মেয়াদ পূর্ণ হবে আগামী ফেব্রুয়ারিতে। দলীয় মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থীদের তোড়জোড় শুরু হয়ে গেছে এরই মধ্যে। মহাজোট থেকেই মনোনয়ন প্রত্যাশী এবং জোর লবিং করে যাচ্ছি। একটি শান্তি সংস্কৃতি গড়ে তুলতে চায়। এবার ভোট হবে ইভিএমে। চূড়ান্ত করা হয়েছে ভোটার তালিকাও। নির্বাচন কমিশন যখনই তফসিল ঘোষণা করবে আমরা সাথে সাথে কাজ আরম্ভ করে দিতে পারবো, সেই অনুযায়ী আমরা প্রস্তুত। প্রথম ধাপে টাঙ্গাইল, সখীপুর, মধুপুর, মির্জাপুর, ধনবাড়ি, গোপালপুর, ভুয়াপুর ও কালিহাতী পৌরসভার নির্বাচন হবে বলে জানান এই কর্মকর্তা। সমর ইসলাম, 21 টেলিভিশন। বর্জ্যে দূষিত হচ্ছে রাজশাহীর পদ্মা নদী। দূষণে জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে। দূষণের সাথে আছে নদী দখল। শহর রক্ষা বাঁধ দখল করে গড়ে উঠেছে বিভিন্ন স্থাপনা। এতে ঝুঁকিতে পড়েছে বাঁধটি। হাসান আল মুবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসানের লিটনের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। পদ্মার তীরে 10 লাখ জনসংখ্যার রাজশাহী নগর। বুলনপুর, কেশবপুর ও শ্যামপুর সহ বিভিন্ন এলাকার বাসাবাড়ির গৃহস্থলী আবর্জনায় প্রতিদিন ফেলা হচ্ছে নদীতে। নদীর তীরে গড়ে ওঠা দোকানপাট থেকেও প্লাস্টিকের কাপ, প্লেট, পলিথিন সহ ময়লা আবর্জনাও ফেলা হচ্ছে পদ্মায়। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের 5টি স্লুইস গেটের মাধ্যমে শহরের তরল বর্জ্য মিশছে পদ্মায়। এই তরল বর্জ্যে রয়েছে অটোরিকশার ব্যবহৃত অ্যাসিড সহ বিভিন্ন ক্ষতিকর পদার্থ। একটু কাছে হয়, নদীর ধারে হয়, ওই জন্য ফেলে দিই। ময়লা গেলে নদীর মধ্যে ঢুকে যায়। নোংরা আবর্জনার ফেলার জায়গা নাই, তো এটা আমাদের একটু ব্যবস্থা করলে ভালো হয়। বলতে কিন্তু ভ্যান ঢোকে না, যার কারণে ভিতরকার মানুষজন তাদের ময়লা যেটা সেটা নদীর ধারে এসে নদীতে ফেলে। এছাড়া নগরীর বুলনপুর থেকে শ্যামপুর পর্যন্ত বাঁধের বিভিন্ন জায়গা দখল করে স্থাপন করা হয়েছে অবৈধ স্থাপনা। শহরবাসী আতঙ্কগ্রস্ত জন্য পদ্মার ধার দিয়ে, গঙ্গার ধার দিয়ে যে জায়গাগুলো আছে সেগুলো বেদখল হয়ে আছে। যদি দখলমুক্ত না হয় তাহলে কিন্তু আমাদের এই বিভাগীয় শহর মারাত্মক হুমকির মধ্যে পড়বে। নদী গবেষকরা বলছেন, ভারতে গঙ্গাধারে সহস্রাধিক শহর, শিল্প কারখানা, দর্শনার্থী ও তীর্থস্থান অবস্থিত। তাদের বর্জ্য দূষিত করছে। ভারতের উত্তরপ্রদেশ পলিউশন কন্ট্রোল বোর্ড যেটা আছে, তারা সেই কথাটা বলছে যে দূষণের মাত্রার দিক দিয়ে পদ্মা নদী বা গঙ্গা নদী সেটা দ্বিতীয় অবস্থানে। সবগুলোই কিন্তু শেষ পর্যন্ত যে পদ্মায় যে পড়ছে, এখন এগুলো এখানে যেমন পরিবেশকে ক্ষতি করছে,
তেমনিভাবে ক্ষতি করছে হলো এই অঞ্চলের যে মাছ কিংবা প্রাণী লাইফ যেগুলো জলজ প্রাণী। জেলা প্রশাসন জানিয়েছে নদী দূষণ ও দখলমুক্ত করতে ব্যবস্থা নেওয়া হবে। 2 মাস 3 মাস পর পর আমাদের ম্যাজিস্ট্রেট সাহেবরা যায় এবং এটা উচ্ছেদ করে আসে, তা আবার এরা কিছুদিন পরে আবার আগের জায়গায় চলে আসে। তো এটা একটা চলমান প্রক্রিয়া। নদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নেবে সংশ্লিষ্টরা, দাবি রাজশাহীবাসীর। রত্না জামান, 21 টেলিভিশন। পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের 1 ও 2 নম্বর পিলারের উপর 38তম স্প্যান বসছে আজ। স্প্যানটি বসানো হলো দৃশ্যমান হবে সেতুর 6.25 কিলোমিটার। সকাল 9টার দিকে মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ক্রেনে করে নিয়ে যাওয়া হয় স্প্যানটি। ইংরেজি এইচ বর্ণমালা আকৃতি পদ্মা সেতুর প্রতিটি স্প্যানের ডিজাইন আলাদা। এ স্থানের স্প্যানটির যন্ত্রাংশ চীন থেকে এসেছে। পদ্মা সেতুর 41টি স্প্যানের মধ্যে এরই মধ্যে বসানো হয়েছে 37টি। এর মধ্যে জাজিরা প্রান্তে 29টি আর মাওয়া প্রান্তে 8টি। সর্বশেষ 3টে স্প্যান বসানো হবে ডিসেম্বরের মধ্যেই। ভোলার বোরহানউদ্দিনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 2 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে 9 জন। পুলিশ জানায় রাত 10টায় উপজেলার বড়মানিকা ইউনিয়নের বাতামারা পীরের ওয়াজ মাহফিল চলার সময় বেলুন ফোলানো গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই বেলুন বিক্রেতা নীরব ও হাসনাইন নামে এক কিশোর নিহত হয়। আহতদের বোরহানউদ্দিন ও ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা প্রশাসকের পক্ষ থেকে নিহত 2 জনের পরিবারকে 10,000 টাকা করে অনুদান দেওয়া হয়। আহতদের চিকিৎসার ব্যবস্থাও করেছে প্রশাসন। এবার সারা দেশের খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। পটুয়াখালীতে তানভীর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন। করোনার কারণে বন্ধ থাকা ব্রাহ্মণবাড়িয়ায় স্থানান্তরযোগ্য প্রায় 60টি ইটভাটা 2021 সাল পর্যন্ত চালু রাখার দাবিতে সংবাদ সম্মেলন। কৃষকদের গবাদি পশুর স্বাস্থ্যসেবার লক্ষ্যে ঝিনাইদহে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প। ব্রাহ্মণবাড়িয়ায় 1,500 গ্রামীণ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান। সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন। ঝালকাঠিতে ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচির ঘর নির্মাণ শুরু। নড়াইলে 64 জন ভিডিপি সদস্যকে 10 দিনের অস্ত্রবিহীন মৌলিক প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান। বাগেরহাটে শেখ রাজিয়া নাসেরের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল। মাগুরায় শেখ রাসেল অনূর্ধ্ব 15 ফুটবল ফাইনাল ম্যাচে ডহর সিংড়া ফুটবল একাদশকে পরাজিত করে গাবতলা ফুটবল একাডেমি 3-2 গোলে বিজয়ী। সিরাজগঞ্জের বেলকুচিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় টাইব্রেকারে গোপালপুর একাদশ 5-4 গোলে জয়লাভ। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করব মাছ শিকারের উৎসবের খবর দিয়ে। চলনবিলে চলছে মাছ ধরার ধুম। দল বেঁধে মাছ শিকারের এই আয়োজনের নাম বাউত উৎসব। তবে দিন দিন বিলের আয়তন কমে যাওয়ায় মিলছে না আগের মতো দেশীয় প্রজাতির মাছ। পাবনা প্রতিনিধি রাজিউর রহমান রুমির রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। ভোরের আলো ফুটতেই পলো, বিভিন্ন ধরনের জাল নিয়ে বিল অভিমুখে বিভিন্ন বয়সী মানুষের ঢল। চলন বিলাঞ্চলে এমন উৎসব কয়েকশো বছরের। দল বেঁধে মাছ ধরার এ আয়োজনে মৎস্য শিকারীদের বলা হয় বাউত। তাদের ঘিরেই উৎসবের নামকরণ। শনি ও মঙ্গলবার ভোর থেকে বিলাঞ্চলে দল বেঁধে মাছ শিকারে নামেন বাউতেরা। আনন্দ মাছ মারতে আইছি, মাছ পাইছি। আগের খাতায় মনে হয় 10 কেজি পাইছিলেন, কারণ আগের দিন আসি বড়টা সিলভার পাইছি, আর আজকে এসে মাছ পাইনি। এই বছরে 1 জন গড়ে 10 কেজি করে মাছ পাইছে। কে কি পেল তার চেয়ে দল বেঁধে মাছ শিকারের আনন্দই তাদের বড় পাওয়া। এটা ভাই শখের জিনিস, মাছ পাবো কি পাবো না সেটা হচ্ছে আলাদা কথা। মাছ খাওয়া তো বড় বিষয় না, ধরেন মারাটাই খুব আনন্দ। এই ঐতিহ্য আমরা আশা করি যে সারা জীবন যেন থেকে যায়। মৎস্য কর্মকর্তারা বলছেন, ঐতিহ্য ধরে রাখতে আর মাছের প্রজনন বাড়াতে বিলে মাছের অভয়াশ্রম গড়ে তোলার কাজ চলছে। এটি আমাদের সরকারি পৃষ্ঠপোষকতা পেতে পারে এবং এই উৎসবের কথা পুরো বাংলাদেশের মানুষ জানতে পারে। এটাকে অভয়াশ্রমের মতো করতে পারে, সেক্ষেত্রে কিন্তু মাছের উৎপাদন বাড়বে এবং লোকজনও সেখান থেকে এই যে বিভিন্নভাবে মাছ আহরণ করতে পারবে। বাউত উৎসব কার্তিক মাসের শেষে শুরু হয়ে বিলে পানি থাকলে চলে পৌষ পর্যন্ত। রত্না জামান, 21 টেলিভিশন। শেষ করছে 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার।
সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযুদ্ধে শহীদ বীর সেনা সদস্যদের স্মরণ, শিক্ষা অনির্বাণে জাতির শ্রদ্ধা। র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অবৈধ অস্ত্র ও মাদক রাখার দায়ে রাজধানীর স্বর্ণ ব্যবসায়ী মুনির গ্রেফতার। এবং ৮ পৌরসভায় নির্বাচনী হাওয়া, দলীয় মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুক ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।